চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দেবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়েই জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাইস্ত্রী প্রসঙ্গে জানতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানিতে চাহিয়াছেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারের কোনো ব্যবস্থা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু নাকি মুসলিম তাহা জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপা হইয়াছিল। অধিক আর কি, আমরা ভালো আছি। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠিটি ডাকযোগে মিছির আলীর ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটি মনে হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার 3য় দিনের মাথায় মিছির আলী এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিছির আলী শুকনো গলায় বললেন, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিছির আলী বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিছির আলী আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। ওই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিক বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সেই একই তারিখ বলেন কি না তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন, তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন। কাজেই সুধাকান্তবাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো, তাই তো দেখছি। এখন বলুন তারিখটা এত জরুরি কেন? যে বছরে ঘটনাটা ঘটল আমি সেই বছরের পত্রিকা দেখেছি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্তবাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনি তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ তা হতে পারে, তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না? আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না। আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আছে? মিছির আলী বললেন, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি পাগল নাকি ভাই? মিছির আলী বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজেবাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজেবাজে ব্যাপার না, আমার কাছে আজেবাজে। আমার যাবার প্রশ্নই ওঠে না। মিছির আলী মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হয় অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজেও ওই পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিছির আলী যে কি পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তা টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিছির আলীর এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি। উনি তার দূর সম্পর্কের এক বোনের বাড়ি চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানের ঘটনাটার তারিখ 23শে অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্তবাবু তারিখ বলায় একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্তবাবু ঠিকই সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্তবাবু মিথ্যা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না, কারণ আপনার মুখে শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম, পোস্টমর্টেম করা হয়েছিল কি? উনি বললেন, পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না। কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা।
গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানান রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানালা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য 2 রাত ওই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি, তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাওয়ার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসেই প্রবল জ্বরে পড়ে যাই। একবার রক্তবমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিডফোর্ট হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্তবাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পিছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাওয়ার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তো তাকে প্রশ্রয় দেওয়া, দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পায়নি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসির আলী বিছানার সঙ্গে মিশে আছেন। গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, চি চি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার এই কী অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগিলাম। একবার ইচ্ছা হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি। ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরীক্ষণে মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব, জি? বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলী বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন। আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিন রাত বড় ভাইয়ের কাছে এসে বসে থাকে, ওই খাবারের আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধ হয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারা দিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? মিসির আলীর প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনও না খেয়ে আছে? হ্যাঁ। আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়ে দিয়েছিলাম, সে রাখিনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলীর হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা আধপাকলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পূর্ণ হয়। হুমায়ুন সাহেব, জি? এই খাতাটা আপনি মনে করে সঙ্গে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্তবাবুর বিষয়ে এই খাতায় অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের এই অবস্থায়ও আপনি সুধাকান্তবাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এইটা নিয়েই শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট বের করেছি, সবই লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন, আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসব। মিসির আলী নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কি না? আমি দেখব, আপনি এই নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে মিসির আলী বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম।